বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র মহাস্থানগড়ে অবস্থিত। কোন বাঙালি সপ্তম শতাব্দীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সর্বাধ্যক্ষের পদ অলঙ্কিত করেন? শিলভদ্র। বাংলার প্রাচীন নগর সভ্যতা কর্ণসুবর্ণ এর অবস্থান কোথায় ছিল? বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদে। চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন? ফা হিয়েন বাংলায় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে। অর্থশাস্ত্রে অবদানের জন্য কে বিখ্যাত? অর্থশাস্ত্রে অবদানের জন্য বিখ্যাত হলেন কৌটিল্য। মহাস্থানগড় কোন বংশের প্রত্নতান্ত্রিক নিদর্শন? মহাস্থানগড় মৌর্য বংশের প্রত্নতান্ত্রিক নিদর্শন। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? অশোক মৌর্য বংশের সম্রাট ছিলেন। পাটলিপুত্র এর রাজধানী ছিল মৌর্যদের। প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ণ নামে কথিত হতো বা পরিচিত ছিল? প্রাচীন বাংলার মুর্শিদাবাদ কর্ণসুবর্ণ নামে পরিচিত ছিল বা কথিত হতো। বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন কে? বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন গোপাল। নিম্নের কোন বংশ প্রায় 400 বছর এর মতো বাংলা শাসন করেন? প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেন পাল বংশ। বঙ্গ ও গৌড় দুইটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে কত শতকে? বঙ্গ ও গৌড় দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে 6ষ্ঠ শতকে। চীন দেশের কোন ব্রাহ্মণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন ফা হিয়েন। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে? সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা হলেন ধর্মপাল। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি পুণ্ড্রবর্ধন। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন কেশব সেন। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা হলেন শশাঙ্ক। মাৎসনায় বাংলার কোন সময়কালকে নির্দেশ করে? মাৎসনায় বাংলার 7ম থেকে 8ম শতককে নির্দেশ করে। চীনা পরিব্রাজক হিউয়েনসাং এর দীক্ষাগুরু কে ছিলেন? হিউয়েনসাং এর দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র। মহাবীর শিলভদ্র কোন মহাবীরের আচার্য ছিলেন? শিলভদ্র তিনি নালন্দা বিহার এর আচার্য ছিলেন। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। বাংলায় মুসলিম শাসন সূচনা করেন মুহাম্মদ বখতিয়ার খলজি। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র বা প্রাচীনতম শহর কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র বা শহর হলো মহাস্থানগড়। প্রাচীন পুণ্ড্রনগর এর কোথায় অবস্থিত? প্রাচীন পুণ্ড্রনগর এটি মহাস্থানগড়ে অবস্থিত। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে? পাহাড়পুরের
বৌদ্ধবিহারের নির্মাতা হলেন ধর্মপাল। মেগাস্থেনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দূত ছিলেন। অর্থশাস্ত্র এর রচয়িতা কে? অর্থশাস্ত্র এর রচয়িতা হলেন কৌটিল্য। কৌটিল্য কার নাম? কৌটিল্য এটি হলো চাণক্যের ছদ্মনাম হলো কৌটিল্য। কোন যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয়? বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় অশোককে। কুশল এর রাজধানী ছিল? কুশল এর রাজধানী ছিল সাবুশ্রী। সাবুশ্রী এটি ছিল কৌশল এর রাজধানী। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? গুপ্ত যুগে বাংলায় আগমন করেন ফা হিয়েন। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত হলো গুপ্ত যুগ। প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে? প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি হলেন শশাঙ্ক। এক সময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম কি ছিল? মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল গৌড়। পাল বংশের প্রথম রাজা কে? পাল বংশের প্রথম রাজা গোপাল। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। রাজা কনিষ্ক কোন বংশের শাসক? রাজা কনিষ্ক তিনি কুষাণ বংশের শাসক। মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন? কালিদাস তিনি গুপ্ত যুগের কবি ছিলেন। প্রাচীন গৌড়ের রাজধানী ছিল? প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। মহাসামন্ত কার উপাধি ছিল? মহাসামন্ত শশাঙ্কের উপাধি ছিল। মাৎসনায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? মাৎসনায় এটি আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থার সাথে সম্পর্কিত। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? বাংলা আদি অধিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষীর ছিল। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত, অথবা কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। আর্যদের আদি ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের আদি ধর্মগ্রন্থের নাম হলো বেদ। বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত? বাংলার আদি জনপদের অধিবাসীরা তারা নিষাদ জাতির অন্তর্ভুক্ত। আর্য একটি কিসের নাম? আর্য এটি হলো একটি জাতি গোষ্ঠীর নাম। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? আর্য জাতি ইরান থেকে বাংলায় এসেছিল। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? আর্যদের আদি বাসস্থান ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমির অঞ্চলে অবস্থিত।
দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে অভিহিত করা হতো? দক্ষিণ ভারতে আদি অধিবাসীদের দ্রাবিড় নামে অভিহিত করা হতো। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি? বাংলাদেশের প্রাচীন জাতি হলো দ্রাবিড়। কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন? স্পেন জয় করেন তারিক বিন জিয়াদ। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন দাহির। প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন প্রথম সিন্ধু বিজেতা হলেন মুহাম্মদ বিন কাসিম। প্রথম বাংলা জয় করেন কে? প্রথম বাংলা জয় করেন বখতিয়ার খলজি। মোহাম্মদ বখতিয়ার খলজি কোন শতাব্দীতে বাংলাদেশে আসেন? তিনি বাংলাদেশে আসেন ত্রয়োদশ শতাব্দীতে। কতবার সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন? সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন মোট 17 বার। নিচে মরক্কোর কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? সোনারগাঁও এসেছিলেন ইবনে বতুতা। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল গিয়াসউদ্দিন আজম শাহের সাথে। কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন? বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেন ইবনে বতুতা। ইবনে বতুতা কোন শতকে বাংলায় আসেন? ইবনে বতুতা চতুর্দশ শতকে তিনি বাংলায় আসেন। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুহাম্মদ গৌরী। কোন শাসক ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন? ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবেক। দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা কে? দিল্লির সালতানাতের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবেক। ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন সূচনা ঘটে ত্রয়োদশ শতকে। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলতুৎমিশ। ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন ইলতুৎমিশ। সুলতান-ই-আজম উপাধি কে লাভ করেন? সুলতান-ই-আজম উপাধি লাভ করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। বন্দেগান-ই-চেহেলগান কে প্রতিষ্ঠা করেন? বন্দেগান-ই-চেহেলগান প্রতিষ্ঠা করেন ইলতুৎমিশ। দিল্লির সিংহাসন এ অধিষ্ঠিত মুসলিম নারী কে? দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত মুসলিম নারী হলেন সুলতান রাজিয়া। রক্তপাত ও কঠোর নীতি কার শাসনের বৈশিষ্ট্য ছিল? রক্তপাত ও কঠোর নীতি এটি গিয়াসউদ্দিন বলবন এর শাসনের বৈশিষ্ট্য ছিল। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন কে? মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা এটি প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। এখন আমরা মুহাম্মদ বিন তুগলক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেব। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুগলক। ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মুহাম্মদ বিন তুগলক।
সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন তিনি। মুহাম্মদ বিন তুগলক কৃষির উন্নয়নের জন্য দিওয়ান-ই-কুহি নামে স্বতন্ত্র কৃষি বিভাগ প্রতিষ্ঠা করেন। এ বিভাগের প্রধান কর্মকর্তা ছিলেন আমির কুহি। আলাউদ্দিন খজলি সম্পর্কে আমরা এখন গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানব। আলাউদ্দিন খজলি সুলতান জালাল-উদ্দিন খজলির ভ্রাতুষ্পুত্র এবং জামাতা ছিলেন। আলাউদ্দিন সুলতান জালালউদ্দিনকে হত্যা করে নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন। সুলতান ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এর ন্যায় ঘোষণা করেন আমি রাষ্ট্র। আমাদের এখান থেকে আরো জানতে হবে, প্রথম মুসলমান শাসক হিসেবে দাক্ষিণাত্য জয় করেন আলাউদ্দিন খজলি। দাক্ষিণাত্য অভিযানের নেতৃত্ব দেন সুলতানের সেনাপতি মালিক কাফুর। দ্রব্যের মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খজলি। পাঞ্জাবের শাসনকর্তা গাজী মালিক দিল্লির সিংহাসন দখল করেন 1320 সালে। খজলি বংশের অবসান ঘটে গাজী মালিকের সিংহাসন আরোহণের মধ্য দিয়ে। এখন আমরা জানব তুগলক বংশীয়দের মধ্যে একজন উল্লেখযোগ্য শাসক হলেন গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলকের পূর্ব নাম গাজী মালিক। একজন তুর্কি কৃতদাস ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। বলবনের রাজত্বকালে উপমহাদেশে আসেন তিনি। একজন সাধারণ সৈনিক হিসেবে জীবন শুরু করে এবং পরবর্তীতে আলাউদ্দিন খজলির রাজত্বকালে তিনি উন্নতির শীর্ষস্থানে আরোহণ করেন। সুলতান কর্তৃক গাজী মালিক উপাধিতে ভূষিত হয়ে সেনাপতির রক্ষক দলে তিনি উন্নীত হন। আলাউদ্দিন খজলির কোনো শক্তিশালী উত্তরাধিকারী না থাকায় 1320 সালে গাজী মালিক থেকে গিয়াসউদ্দিন তুগলক নাম ধারণ করেন এবং দিল্লির সিংহাসন দখল করেন। জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা জানব ইবনে বতুতা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ইবনে বতুতা ভারতবর্ষে দুইবার আসেন। প্রথমবার আসেন তুগলক বংশের মুহাম্মদ বিন তুগলক এর শাসন আমলে 1333 সালে। বাংলায় আসেন ফখরুদ্দিন মুবারক শাহের আমলে চতুর্দশ শতকে তথা 1346 সালে। তার ভারতবর্ষ সফরের বর্ণনা পাওয়া যায় তার লিখিত ভ্রমণ গ্রন্থ কিতাবুর রেহলাতে। আমাদের তার সম্পর্কে আরো জানতে হবে। ইবনে বতুতা ছিলেন মরক্কোর পরিব্রাজক। পৃথিবীব্যাপী অন্য যে নামে তিনি পরিচিত ছিলেন শামস উদ দিন নামে তিনি পরিচিত ছিলেন। ভারতবর্ষে আগমন করেন মুহাম্মদ বিন তুগলকের সমনে তথা 1333 সালে। ইবনে বতুতাকে দিল্লির কাজী হিসেবে নিযুক্ত করেন সুলতান মুহাম্মদ বিন তুগলক। বাংলায় আগমন করেন ফখরুদ্দিন মুবারক শাহের আমলে তথা 1346 সালে। বাংলায় এসেছিলেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ এর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে। সফর সংক্রান্ত গ্রন্থের নাম কিতাবুর রেহলা বা সফরনামা। প্রথম বিদেশি পর্যটক হিসেবে বাংলা শব্দের ব্যবহার করেন। বাংলাকে অভিহিত করেন দুজকপুর নিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক হিসেবে। বাংলাকে দুজকপুর নিয়ামত উল্লেখ করেন কিতাবুর রেহলা গ্রন্থে। এখান থেকে আমাদের কিছু সঠিক তথ্য জানতে হবে। সেগুলো হলো বাজার প্রচলিত কোন বইয়ে ভারতবর্ষে ইবনে বতুতার আগমন দেওয়া আছে 1342 সালে এবং বাংলায় আগমন দেওয়া আছে 1345 সালে, কিন্তু প্রকৃত অর্থে ইবনে বতুতা ভারতবর্ষে আসেন 1333
সালে এবং সেখানে 7 বছর কাজী হিসেবে রাজদরবারে দায়িত্বরত থাকেন। পরবর্তীতে 1346 সালে তিনি বাংলায় আসেন।